আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে আজকের এইচএসসি ডিএনএ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের সাথে কে কে আছে? আমাদের সাথে আছে আলিশা আনা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের সাথে আছে সিডনি আনি, প্রেজেন্ট। ইয়েস প্রেজেন্ট। আমাদের সাথে আর কে কে আছে? রিমি আছে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে রিফাত আছে, ওয়ালাইকুম আসসালাম। সঞ্চিতা আদাব। সব এসএসসির স্টুডেন্ট কেন? এইচএসসিরগুলো কই? তারপর কয়েকজনকে মেনশন দিই। হোয়ার ইজ মিস্টার তাইফুর, তারপরে হচ্ছে মিম, তারপর মুন্নি, কই সবগুলা? তারপরে হচ্ছে মেহজাবিন, ওয়ালাইকুম আসসালাম। রিফাত, বাই বাই। তাহামণি, ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুর মোর্শেদ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো এটা বলো। তোমাদের ইচ্ছে এই রোমান্টিক ওয়েদার কেমন লাগতেছে এবং এই রোমান্টিক ওয়েদারে তোমরা বায়োলজি পড়তে আসছো, সো কেমন বোধ করছো তোমরা? আলাউদ্দিন চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। শ্রিয়া দাস আদাব। সেলিনা আক্তার, এইচএসসি। সেলিনা মেবি নতুন, আমি এর আগে নাম দেখি নাই। সাইহুম, ওয়ালাইকুম আসসালাম। তাহামণি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আটকে যাচ্ছে, আমার তো এখানে আটকে যাচ্ছে না। ওয়ালাইকুম আসসালাম ইসরাত। আচ্ছা, মঞ্জুর হচ্ছে এসএসসি, তারপরেও থাকতে পারো। ডিএনএ হচ্ছে একটু অ্যাডভান্স হবে, কারণ এইচএসসিতে তো পড়া অনেক বেশি। হ্যাঁ, একটু অ্যাডভান্স হবে। তাইফুর, ওয়ালাইকুম আসসালাম, মিস করতেছিলাম। জান্নাতি নূর, তোমাকে মিস করতেছিলাম, ওয়ালাইকুম আসসালাম। তাহা বলছে আনরোমান্টিক ওয়েদার। কেন, কী হয়েছে? আনরোমান্টিক কেন? হ্যাঁ, সেলিনা আক্তার, তোমাকে বায়োলজি ক্লাসরুমে স্বাগতম জানাচ্ছি। তোমার বায়োলজি রিলেটেড যত প্রবলেম আছে তুমি হচ্ছে এই গ্রুপে শেয়ার করতে পারো। এই গ্রুপে হচ্ছে সবাই অনেক হেল্প করে, এবং এই গ্রুপে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে যে প্রতি মাসে যারা প্রশ্ন করবে, উত্তর দিবে, তাদের মধ্য থেকে সেরা প্রশ্নকর্তা এবং উত্তরদাতাকে আমরা মাস শেষে একটা গিফট পাঠাবো। তো এটা তোমরা পার্টিসিপেট করতে পারো। এতে যেটা হবে যে তোমাদের পড়ালেখাও হবে, তোমাদের অনেক কিছু সম্পর্কে একটা গভীর জ্ঞান ধারণ হবে, এবং তোমার পরীক্ষাতেও ভালো করবে। ফারিহা, সোহাগ, সারিন, ওয়ালাইকুম আসসালাম। তাইফুর, আচ্ছা আমাকে বলো যে সাউন্ড ঠিক আছে কিনা এবং ভিডিও ঠিক আছে কিনা, তাহলে আমি শুরু করে দিই। হ্যাঁ, মোটামুটি 2-3 মিনিট আমরা লস্ট করে ফেললাম। পৃথা, ওয়ালাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। সেলিনা চলে আসছো। আন্নেশা, ও আচ্ছা আচ্ছা। মঞ্জুর বলতেছে এসএসসি কোর্সের ফার্স্ট ক্লাস। এসএসসি কোর্সের ফার্স্ট ক্লাস হচ্ছে 15 জুন। হ্যাঁ, 12 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে আর কি। ওকে, সব ঠিক। ওকে, চলো এবার ডিএনএ একদম অপারেশন করে ভিতরে একদম কাইটে ফেলাবো আজকে, ঠিক আছে? আমার ডিএনএ নিয়ে স্কুল লেভেলে তো জীবনে ডিএনএ পড়ি নাই, কারণ ওখানে যেসব লেখা আছে আমার কাছে মনে হতো যেগুলো মনে হয় অন্য কোনো ভাষা। মনে করো এসএসসি তোমার 12 নাম্বার চ্যাপ্টারে মনে হয় আছে, তাই না? 12 নাম্বার না 13 নাম্বার চ্যাপ্টারে আছে ডিএনএ। তো আমি রিডিং পড়তেছি, কিন্তু কিচ্ছু বুঝি না, একটা সিঙ্গেল ওয়ার্ডও আমি বুঝি না। পরে এখন না বুঝলে কী করবো, বাদ দিছি চ্যাপ্টার। আর আমার তো কিছু করার নাই। পরে ইন্টারে ওঠার পরে তো বাধ্য হয়ে পড়তে হয়েছে, কারণ এটা লাগবেই, মাস্ট। অলরাইট, তা আমরা পড়ব কি? ডিএনএ। তো তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে ভিউ বেশি হবে, অনেকজন দেখতে পারবে, এবং ক্লাসটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ইম্পর্টেন্ট যে অর্গানগুলো, ওগুলো অ্যাটলিস্ট তোমরা শেয়ার দাও। অন্যগুলো তোমরা কম শেয়ার দাও, সমস্যা নাই, বাট এই ক্লাসগুলো বেশি শেয়ার দিও। আচ্ছা, তো ডিএনএর ফুল ফর্মটা কে কে বলতে পারবা কমেন্টে? ডিএনএর ফুল ফর্মটা দেখি তো, কে কে স্পেলিং ঠিক মতো লিখতে পারো। সবাই তো খালি বাংলা বানান লেখো, আজকে একটু ইংলিশ বানান লিখে দেখাও দেখি কার সাথে মিলে আমারটা। ডিএনএর হচ্ছে ইংলিশ বানানটা লেখো দেখি, যে ফুল ফর্মটা আমি বলবো না, তোমাদের থেকে আসতে হবে। কে কে পারবা? রওনা, ওয়ালাইকুম আসসালাম। রামিম, আই মুন্নি, তোমার কথা বলছিলাম শুরুর দিকে যে তুমি কুইন, পাই না কেন? ইউসরা বলতেছে রোমান্টিক ওয়েদারে ক্লাস করা যায় না। এক্স্যাক্টলি, আমিও অ্যাগ্রি করি, কিন্তু আমার তো ক্লাস নেওয়া লাগবে না, এত ভালো লাগে না। ওকে, তাহামণি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, বানান ঠিক আছে, ভেরি গুড। এই বই দেখে বলো না তো, চোরামি করো না কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তাহলে আমরা কি বলবো? ডিঅক্সি,
রাইবো নিউক্লিক অ্যাসিড। তো দেখো যে এদের নামের শেষেই কিন্তু নিউক্লিক অ্যাসিড কথাটা লেখা আছে। তার মানে ভাইয়া যে নিউক্লিক অ্যাসিড পড়াইছিলাম ওখানে কিন্তু বলছিলাম যে নিউক্লিক অ্যাসিড কি দুই প্রকার, একটা ডিএনএ আর একটা আরএনএ। ডিএনএ হচ্ছে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবোটা আসছে হচ্ছে ওই যে রাইবোস সুগার ছিল না, রাইবোস সুগারের 2 নাম্বার কার্বনে কিন্তু তোমার অক্সিজেন ছিল না, তাই ওখান থেকে ডিঅক্সি রাইবো কথাটা আসছে। আর এটা একটা নিউক্লিক অ্যাসিড, তাই এটা নিউক্লিক অ্যাসিড আসছে। তো যারা এসএসসি এর আছো তোমাদের মাথার অনেক উপর দিয়ে যাবে, যদি একটু ল্যাপটপ দিয়ে ধরতে পারো তাইলে হচ্ছে ধৈর্য, আর না হলে ক্লাসটা দেখো, তোমার অনেক কষ্ট হবে বুঝতে, কিন্তু তুমি অনেক কিছু জানবা এবং তুমি যখন পরে পড়বা তখন মনে পড়বে ও ভাইয়া তো এটা পড়াইছিল, এটা মনে পড়বে। তো আমি হচ্ছে এই যে ডাস্টার বাদ দিয়ে হচ্ছে রুমাল কিনছি, রুমাল দিয়ে মুছবো। তো দেখো এখন ডিএনএ অ্যাকচুয়ালি কি, ডিএনএ অ্যাকচুয়ালি হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, তাই না, একটা নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড হইতে হইলে এর ভিতরে কি থাকে? তো নিউক্লিক অ্যাসিডে কিন্তু তোমার তৈরি হয় নিউক্লিওটাইড দিয়ে, তাই না, নিউক্লিক অ্যাসিড তৈরি হয় নিউক্লিওটাইড দিয়ে। আমি কিন্তু এইসব কথাবার্তা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ক্লাসে পড়াইছিলাম, তো ওই ক্লাসটা যদি তোমরা না দেখে থাকো আগে ওইটা দেখে আসো, পরে এটা রেকর্ড দেখো। অথবা তোমার যদি একটু ধারণা থাকে যে নিউক্লিওটাইড কী জিনিস তাইলে তুমি বুঝবা, নাহলে কিন্তু তোমার মানে কষ্ট হয়ে যাবে। তো নিউক্লিক অ্যাসিডের হইতে হয় অনেকগুলা নিউক্লিওটাইড মিলে একটা নিউক্লিক অ্যাসিড হয়। তো এই নিউক্লিওটাইডের ভিতরে আবার 3টা জিনিস আমরা পাইছিলাম, তাই না, 3টা জিনিস পাইছিলাম। ধরো তুমি চা বানাবা, চা বানাইতে হলে তোমাকে পানি দিতে হবে, তারপরে হচ্ছে চা পাতি দিতে হবে, চিনি দিতে হবে, তারপর তুমি একটা চা বানাইবা। তো ওই চাটা মনে করো নিউক্লিওটাইড, তাহলে চায়ের মধ্যে তুমি চিনি দিছো, পানি দিছো, তারপরে হচ্ছে চায়ের পাতি দিছো। তো এইখানে আমরা তো নিউক্লিওটাইড পড়তেছি, তাই এখানে তো চিনি চা পাতি দিলে হবে না, আমাদেরকে ওর যেটা যেটা ইনগ্রিডিয়েন্ট বা উপাদান দরকার সেগুলো দিব। তাহলে নিউক্লিওটাইডে কী কী থাকে? নিউক্লিওটাইডে তোমার ফার্স্টেই থাকবে হচ্ছে কি নাইট্রোজেন বেস, হ্যাঁ নাইট্রোজেন বেস থাকবে, নাইট্রোজেন বেস কথাটা আমি জানি কই বলছিলাম, আমি মনে হয় এসএসসি এর একটা ক্লাসে এই কথাটা বলছিলাম, ও মনে করছে এটিপির ক্লাসে, ইয়েস এটিপির ক্লাসে। তো এটিপির ক্লাসটাও যারা দেখো নাই অনেক মিস করছো, দেখে ফেলো। তো নাইট্রোজেন বেস থাকবে, তারপর কি থাকবে পেন্টোজ সুগার থাকবে, তাই না, পেন্টোজ সুগার। তো পেন্টোজ সুগার হিসেবে দেখো আমরা পড়ছিলাম যে পেন্টোজ সুগার কি নিউক্লিক অ্যাসিডে 2 রকম থাকতে পারে, একটা হচ্ছে রাইবোস সুগার আর এটা কি ডিঅক্সি রাইবোস সুগার। এখানে কোনটা আছে? ডিঅক্সি রাইবোস সুগার, রাইট। তাহলে এখানে যে 5 কার্বন বিশিষ্ট সুগারটা থাকবে সেই সুগারটা হবে ডিঅক্সি হবে, মানে এটা 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না, তাই ডিঅক্সি রাইবোজ সুগার। আজকেও এইচএসসি যারা আছে ওরা ছোট ভাই বোনগুলোর সাথে হালকা ভাব নিবে, ভাব নিও না বুঝছো, ওদেরও দিন আসবে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। রুমালটা সুন্দর আসছে, রুমাল আমি কিনি নাই, আম্মু কিনছে, আমি হইলে একটু ব্ল্যাক টাইপ কিনতাম। ও বাবা, তানবীর দেখি প্যারানাই চিল ইমোজি দিচ্ছে। তাহলে নিউক্লিওটাইডকে ভাঙলে আমরা কী পাবো? চিনি চাপাতি এগুলোর বদলে আমরা পাবো নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার হিসেবে থাকবে ডিঅক্সি রাইবোজ সুগার, এবং আরেকটা কী পাবো? আরেকটা পাবো ফসফেট গ্রুপ পাবো, অথবা ফসফরিক অ্যাসিড পাবো, তাই না। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? ফসফরিক অ্যাসিডের সংকেত H3PO4। তো ভাইয়া আপনি ফসফেট গ্রুপ কেন বললেন, মানে ডিরেক্ট ফসফরিক অ্যাসিড কেন বললেন না? দেখো যে কোনো একটা যৌগ যখন কোনো চার্জ থাকে না, ওর মাথায় কিন্তু চার্জ নাই। তোমরা জানো যে জারণ বিজারণ তোমরা ভালো পারো আমার চেয়ে, যে যখন এরকমভাবে ওরা নিউট্রাল থাকে ওদের চার্জ কিন্তু 0, তাই না, তোমরা জারণ বিজারণ করছো না। দেখুন চার্জ যদি 0 থাকে
তখন কিন্তু ওর মানে হচ্ছে বিক্রিয়া হয় না। তো বিক্রিয়া হইতে হইলে অবশ্যই কি চার্জ চেঞ্জ হইতে হবে, হয় পজিটিভ হইতে হবে না নেগেটিভ হইতে হবে। তো এখন ধরো যে ওরা যখন বিক্রিয়া করবে, একটা নিউক্লিওটাইড যখন অন্য আরেকটা নিউক্লিওটাইডের সাথে বন্ধন গঠন করবে, তখন কি ওর ভিতরে চার্জ লাগবে না। তো চার্জ হইতে গেলে তখন কি হয়, তোমার হাইড্রোজেন তারপর অক্সিজেন এগুলোর বিভিন্ন চেঞ্জ হয়। হাইড্রোজেন হচ্ছে বন্ড গঠন করে, তো তখন ওই জিনিসটাকে আমরা ফসফেট গ্রুপ বলি, ফসফরিক অ্যাসিড না বলি, আমরা ফসফেট গ্রুপ বলি, ঠিক আছে। তো এই ছিল আমাদের নিউক্লিওটাইডের ভিতরে এই তিনটা জিনিস মিলে একটা নিউক্লিওটাইড গঠন করবে, এবং অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা নিউক্লিক অ্যাসিড গঠন করবে। তো আমাদের যে ডিএনএটা, এই ডিএনএকে আদর করে ডাকা হয় পলি নামে কেউ আসে নাকি, পলিনিউক্লিওটাইড চেইন। যেটা কি ভাইয়া, যে দেখো ভাইয়া অলরেডি বলে দিয়েছি যে তোমার অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা নিউক্লিক অ্যাসিড হয়। তাহলে ডিএনএ তো একটা নিউক্লিক অ্যাসিড, রাইট? তাহলে ডিএনএ কি হবে, পলি মানে হচ্ছে অনেকগুলা, মনে করো 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অনেকগুলা। হ্যাঁ, মানে দুই পর্যন্ত হচ্ছে ডাই। তো 2-এর পরে ধরো 4, 5, 6, 7 অনেকগুলো, মনে করো 100, 200 মিলে 100, 200 নিউক্লিওটাইড বা তারও বেশি নিউক্লিওটাইড মিলে এই জিনিসটা তৈরি করে। তাই এটাকে বলা হয় পলিনিউক্লিওটাইড চেইন। চেইন কেন বলা হয়, চেইন বলার কারণটা একটু বলি। চেইন বলার কারণ হচ্ছে যে ডিএনএটা দেখতে সিঁড়ির মতো, হ্যাঁ, এই জন্য ওকে চেইন বলে, বা তোমার স্ট্র্যান্ড বলা হয়, যে পলিনিউক্লিওটাইড স্ট্যান্ড না, কিন্তু স্ট্র্যান্ড, ঠিক আছে। তো মনে করো ডিএনএটা দেখতে হচ্ছে যে ভাইয়া যদি একটু সিম্পলিফাই করে আঁকি, মানে সুন্দর করে বোঝানোর জন্য আঁকি, যে এরকম একটা চেইন থাকে এবং এরকম আরেকটা চেইন থাকে, ঠিক আছে। তো পলিনিউক্লিওটাইড, তো মনে করো এইটা একটা চেইন, এখানে একটা নিউক্লিওটাইড থাকবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে অনেকগুলো নিউক্লিওটাইড এবং উপরের দিকেও অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা নিউক্লিওটাইড চেইন গঠন করবে। এবং ডিএনএতে 2টা চেইন থাকে, তার মানে এটা হচ্ছে একটা চেইন যেখানে তোমার এরকম নিউক্লিওটাইডগুলো থাকবে সুন্দরভাবে, তার অপর পাশে আরেকটা চেইন থাকবে, সেখানেও এভাবে তোমার নিউক্লিওটাইড থাকবে, ঠিক আছে। তো এই জন্য বলা হয় পলিনিউক্লিওটাইড চেইন বা পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড। তো ডিএনএতে 2টা চেইন বা 2টা স্ট্র্যান্ড থাকে। তোমরা কিন্তু স্ট্যান্ড না, ঠিক আছে, স্ট্র্যান্ড। তো এটুকু তোমরা বুঝতে পারছো, রাইট? তো এখন কমেন্ট দেখি কি অবস্থা। 3-এর বেশি হলে পলি হয়, হ্যাঁ, কিন্তু কার্বোহাইড্রেট পড়ার সময় আবার ওটাকে অলিগো বানাই দিছে। ওকে, কে সালাম দিল? ফাহামিদা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখন দেখো যে আমরা জানি ডিএনএতে যে তোমার নাইট্রোজেন বেস থাকে, 4টা থাকে, তাই না? তো ওগুলোর নাম কি? ওগুলোর নাম হচ্ছে, প্রথমে আমরা বলি অ্যাডিনিন, তারপর কি বলি থাইমিন, তারপর কি বলি সাইটোসিন। আমি দেখতে পাচ্ছি যে আমার এইচএসসি পেইড গ্রুপের অনেকেও হচ্ছে ক্লাসটা দেখতেছো, তো দেখো ভালো হবে তোমাদের জন্য, পরে আবার রিভাইজ হয়ে যাবে জিনিসটা। অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, এটা কি ইউরাসিল থাকবে? অবশ্যই থাকবে না। ইউরাসিল থাকলে খবর আছে। তাহলে কি থাকবে? গুয়ানিন থাকবে। তো এগুলো তো বাংলা নাম, তাই না? এখন ধরো যে তুমি যদি এখানে পুরা অ্যাডিনিন লিখতে যাও, অনেক জায়গা লাগবে না? তো এই জন্য আমরা শর্টকাটে কী করি, ইংলিশের যে অ্যালফাবেট আছে লেটার, তো অ্যাডিনিনকে আমরা এ দ্বারা প্রকাশ করি, থায়ামিনকে আমরা টি দ্বারা প্রকাশ করি, সাইটোসিনকে সি দ্বারা প্রকাশ করি, এবং গুয়ানিনকে আমরা জি দ্বারা প্রকাশ করি, রাইট?
তাহলে এটিজিসি বা এটিসিজি, হ্যাঁ, এই চারটা তোমার নাইট্রোজেন বেস ডিএনএতে থাকবে। কে থাকবে না? ইউরাসিল ডিএনএতে থাকবে না, হ্যাঁ, ইউরাসিল থাকবে আরএনএতে। আরএনএতে আবার থায়ামিন থাকবে না, অর্থাৎ থায়ামিন এবং ইউরাসিলের মধ্যে যে কোনো একটা ডিএনএতে থাকবে, যে কোনো একটা আরএনএতে থাকবে। ওকে, তো এখন ভাইয়া কেন নাইট্রোজেন বেজের কথা বললাম? তো অনেকে হয়তো গেস করতে পারতেছো যে কেন বলছি। যে দেখো, বিজ্ঞানীরা দেখছেন যে আবিষ্কার করে যে যেখানেই অ্যাডেনিন থাকে সেখানেই ওর বিপরীতে থায়ামিন থাকে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে দেখো, এই যে তোমার দুইটা স্ট্র্যান্ড আছে, এইখানে একটা স্ট্র্যান্ড আছে, তো এই নিউক্লিওটাইডের মাথায় ধরো অ্যাডেনিন আছে, তাই না? তো নিউক্লিওটাইড গঠন হয় কিভাবে? তিনটা জিনিসে, নাইট্রোজেন বেস, পেটো সুগার, ফসফরিক অ্যাসিড। তো এই নিউক্লিওটাইডের যে নাইট্রোজেন বেস ধরলাম এটা হচ্ছে অ্যাডেনিন, তাইলে ওই পাশে যে তোমার চেইনটা বা যে স্ট্র্যান্ডটা, ওইখানেও যে তোমার নিউক্লিওটাইড থাকবে, ওই নিউক্লিওটাইডের যে নাইট্রোজেন বেস সেখানে থায়ামিন থাকতে হবে। থায়ামিন থাকতে হবে বা ডিএনএতে সবসময় এভাবে থাকে যে যেখানে অ্যাডেনিন আছে তার বিপরীত পাশে থায়ামিন থাকে। আবার সেমভাবে এই প্রথমটার এখানে যদি তোমার গুয়ানিন থাকে, এইটার এখানে সাইটোসিন থাকবে। আবার এইটার এখানে যদি তোমার সাইটোসিন থাকে, এইটার এখানে থাকবে গুয়ানিন থাকবে। এইটার এখানে যদি থায়ামিন থাকে, এইটার এখানে থাকবে অ্যাডেনিন থাকবে। অর্থাৎ সবসময়ই অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকবে, তোমার গুয়ানিনের সাথে সাইটোসিন থাকবে। আবার উল্টা করেও বলতে পারি যে থায়ামিন যেখানে অ্যাডেনিন সেখানে, সাইটোসিন যেখানে গুয়ানিন সেখানে। তো ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, মানে যেখানে যায় সবাই তার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে যায়। তো আমি একটা ছোটোবেলায় একটা জোকস পড়ছিলাম যে একজন আসামিকে হচ্ছে জেলে নেওয়া হয়েছে, হ্যাঁ, তো তার একটা অপরাধ করছে, তো আসামি ধরা পড়ছে একজন, তাকে জেলে নেওয়া হয়েছে। আর সে কী করছে, আরেকজন অপরাধী ছিল, তার নাম বলে দিছে পুলিশকে, হ্যাঁ, তো পুলিশ তাকে ধরছে আরেকজনকে। তো এখন ওই নতুন যে অপরাধীটা আসছে সে এসে পুরানটাকে বলতেছে যে তুই এত খারাপ কেন, তুই আমার নাম বললি, হ্যাঁ, তুই নিজে জেলে ভাত খাইতেছস, আবার আমার নামও নিছস। তখন ও বলতেছে যে আমরা তো বেস্ট ফ্রেন্ড, আমরা সবসময় বলছি যে যেখানেই যাবো একসাথেই যাবো। তো অনেকটা এরকম যে অ্যাডেনিন যেখানে যাবে থায়ামিন সেখানে যাবে, গুয়ানিন যেখানে যাবে সাইটোসিন সেখানে যাবে। তো তার মানে একটা জিনিস কি তোমরা বুঝতে পারতেছো যে যতগুলা অ্যাডেনিন থাকবে ততগুলা থায়ামিন থাকবে। কারণ ধরো একটা অ্যাডেনিন আছে, হ্যাঁ, কিন্তু ওর বিপরীতে থায়ামিন নাই, এটা তো হয় না, তাই না? অ্যাডেনিন যতগুলো থাকবে ততগুলো থায়ামিনও থাকতে হবে, রাইট? কারণ অ্যাডেনিন তো থায়ামিন ছাড়া বিক্রিয়া করতেই পারে না, বন্ধন গঠন করতেই পারে না। আবার গুয়ানিন যতগুলো থাকবে সাইটোসিনও ততগুলোই থাকতে হবে, রাইট? তো এই যে জিনিসটা যে অ্যাডেনিনের সংখ্যা ইকুয়ালস টু থায়ামিন সংখ্যা এবং গুয়ানিনের সংখ্যা ইকুয়ালস টু সাইটোসিনের সংখ্যা, তো এই যে সূত্রটা, এই সূত্রটাকে বলা হয় চারগাভস রুল। চারগাভস রুল, বিজ্ঞানী চারগাভ হচ্ছে এই জিনিসটা খেয়াল করে, প্রথম আবিষ্কার করে, এই জন্যটাকে চারগাভস রুল বলা হয়। এটা বানান মেবি ভুল হয়েছে, ইউ হবে মনে হয়, চারগাভস রুল। তো বুঝছো, অনুধাবনের কোশ্চেন আসে যে চারগাভস রুল কী জিনিস, তো তখন কিন্তু তোমাদেরকে এটা লিখতে হবে, সুন্দর করে গুছিয়ে লিখবা যে আমরা জানি ডিএনএতে 4 ধরনের নিউক্লিওটাইড থাকে। তো সবসময় অ্যাডেনিনের বিপরীতে থায়ামিন বসে, সবসময় গুয়ানিনের বিপরীতে সাইটোসিন থাকে। তো তার মানে অ্যাডেনিন যতগুলো থাকবে থায়ামিনও ততগুলোই থাকবে। তো এই জন্য এই যে সংখ্যাগুলো ইকুয়াল, এই জিনিসটা বিজ্ঞানী চারগাভস তিনি হচ্ছে আবিষ্কার করেন, এই জন্য এই রুলসটাকেই বলা হয় চারগাভস রুল। তো তারা আবিষ্কার করছেন, নাম দিবেন আর মুখস্থ করতে হবে আমাদের, বুঝছো? চারগাভস রুলটা কার কার ক্লিয়ার হয়েছে একটু কমেন্টে জানাও আমাকে।
আরে মুনি বেস্ট ফ্রেন্ড পাইতেছে না। জুলি সাহা, অর্পিতা, রাইট? নাম মনে আছে, ইয়েস। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম বলছে, মেহেদি বলছে ভাইয়া এটি সিজি লাইনটা আবার রিপিট করতে। রিপিট হচ্ছে যে দেখো যে ডিএনএতে তোমার দুইটা চেইন আছে, রাইট? দুইটা চেইন আছে। তো সবসময়ই দেখা যায়, এখন দেখো এই চেইনেও তো তোমার একটা নিউক্লিওটাইড থাকবে, ওই নিউক্লিওটাইডের একটা নাইট্রোজেন বেস থাকবে। এই নিউক্লিওটাইডেরও তোমার মানে এই চেইনেরও একটা নিউক্লিওটাইড থাকবে, ওই নিউক্লিওটাইডের একটা নাইট্রোজেন বেস থাকবে। তো দেখা গেছে যে সবসময় একটা নিউক্লিওটাইডে যদি অ্যাডেনিন থাকে, তার উল্টা পাশে অন্য নিউক্লিওটাইডের থায়ামিন থাকতে হবে। হ্যাঁ, আবার একটা নিউক্লিওটাইডের তোমার নাইট্রোজেন বেজে যদি গুয়ানিন থাকে, অপর নিউক্লিওটাইডের তোমার নাইট্রোজেন বেজে সাইটোসিন থাকতে হবে। তো সবসময় অ্যাডেনিন এবং থায়ামিন বন্ধন গঠন করে এবং গুয়ানিন এবং সাইটোসিন বন্ধন গঠন করে। তো এই জন্য দেখা যায় যে তুমি ধরো অ্যাডেনিন নিলা 10টা, থায়ামিন নিলা 8টা, অ্যাডেনিন নিলা 10টা, থায়ামিন নিলা 8টা, তাহলে বাকি দুইটা অ্যাডেনিন যে এক্সট্রা থাকে ওরা কই যাবে? জায়গা নাই। তার মানে তুমি বুঝতেছো যে ওরা সবসময় সমান সংখ্যক থাকে, অর্থাৎ যতগুলো অ্যাডেনিন থাকবে তার বিপরীতে মানে উল্টা সাইডের যে চেইন সেখানে অবশ্যই কি ততগুলো থায়ামিন থাকতে হবে। আবার যতগুলো গুয়ানিন থাকবে তার উল্টা সাইডে অবশ্যই কি সাইটোসিন থাকতে হবে। তো এই যে অ্যাডেনিনের সংখ্যাটা থায়ামিনের সংখ্যার সমান হয় এবং গুয়ানিনের সংখ্যাটা সাইটোসিনের সংখ্যা সমান হয়, এই যে সংখ্যা সমান হওয়ার যে রুলসটা, এটা বিজ্ঞানী চার্গাভস প্রথম আবিষ্কার করেন। তো এই জন্য এটাকে চার্গাভস রুল বলা হয়, বুঝছো? কষ্ট, মেহজাবিন কষ্ট পাইছে। জেস জয় ক্লিয়ার, ক্লিয়ার, ফকফকা ক্লিয়ার, ওকে। ইয়েস, লাবণ্য অনেকদিন পরে আসছে, তোমার তো পাওয়াই যায় না। ইয়া ইসমাইল, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো এসএসসি এর। আমার বুঝছো আগে নাম নাম মনে থাকতো না। হ্যাঁ, আমার মনে করো পড়ালেখার জিনিস মনে থাকে না, বাট তোমরা কে কে ক্লাস করো এই নামটা আবার মনে থাকে মাথায়। শ্রিয়াদা বলছে যে পড়ে গেছিলাম, নোট করো। আচ্ছা, বের হয়ে গেছিল, ওকে ফাইন। জামিল কই, ওকে। লাজিনা, হাইড্রার এক্সামটা কি হয়ে গেছে? না না, হাইড্রার এক্সাম হয় নাই। এই যে তোমার ডিএনএর পরে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের ক্লাস হবে, এরপরে হচ্ছে হাইড্রা শেষ করবো। হ্যাঁ, আমি আজকে চাইছিলাম ডিএনএ রেপ্লিকেশনের ক্লাস নেই, কিন্তু ডিএনএ রেপ্লিকেশন বুঝতে হলে তোমার তো আগে ডিএনএ বুঝতে হবে, তাই না? তো এই জন্য ভাবলাম ডিএনএটা আগে নেই। এই অথই, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমার লাইফে খুব খারাপ একটা ইনসিডেন্ট ঘটছে, তো ওই জন্য আমার মন খারাপ ছিল, সারাদিন একটু বাইরে ছিলাম। তো ওই জন্য ভাবছিলাম হয়তো ক্লাস নিতে পারবো না। পরে বাসায় আসার পরে একটু স্টেবল হয়েছি আর কি। তো আমার এক ফ্রেন্ডের আজকে বাবা মারা গেছেন, তো এই জন্য আমি কয়েকদিনে হচ্ছে ব্লাড দিয়ে আসলাম না এক জায়গায়। তো ওই জন্য যাকে ব্লাড দিয়েছিলাম ওই আঙ্কেলাকে মারা গেছে। তো এই জন্য আসলে ওইভাবে আজকে মন টন ভালো নাই। তো ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা দেখব অন্য কিছু। এখন হচ্ছে আমরা একটু হাই লেভেলের জিনিস দেখাবো। তো এসএসসির যারা আসো তোমাদের এটা লাগবে না, তো তোমরা ভয় পাইও না বা মাথায় বেশি প্রেশার নিও না। হ্যাঁ, কিন্তু এইচএসসির যারা আসো তোমরা যদি চাও একটু বেসিক ক্লিয়ার করতে, তাহলে আমি এখন যেগুলো বলবো এটা খুব মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ, এটা খুব মনোযোগ দিয়ে শুনবা। এখন আমি কিছু আজগুবি ছবি অঙ্কন করিব, এগুলা দেখিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কেমিস্ট্রি রিলেটেড জিনিস এগুলা। আমার হচ্ছে এখন মাথা ঝিমঝিম করতেছে, তোমাদের ক্লাস নিয়ে হচ্ছে একটু রেস্ট নিব। ওকে, দেখো সবাই একটু মনোযোগ দাও, ভাইয়া হচ্ছে এখন ইম্পর্টেন্ট জিনিস পড়াবো। সেটা হচ্ছে যে দেখো যে এই যে ডিএনএর দুইটা চেইন, তো একটা চেইন যদি এইদিকে যায়, উপরের দিকে যায়, অন্য চেইনটা তার উল্টা দিকে যায়, তাহলে চেইন যেগুলো থাকে, চেইন বা হচ্ছে স্ট্র্যান্ড,
স্ট্র্যান্ডগুলো হচ্ছে অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল, প্যারালাল মানে তোমরা জানো সমান্তরাল, তাই না? দেখো এই দুইটা স্ট্র্যান্ড কিন্তু একটার একটা সমান্তরাল, কিন্তু বিপরীত দিকে গেছে, তার মানে কিরা বিপরীতভাবে সমান্তরাল, তো এই জন্য চেইনটা হচ্ছে অ্যান্টি প্যারালাল, ঠিক আছে? তারপরে এই চেইনে তোমার যে নাইট্রোজেন বেসগুলা থাকবে, নাইট্রোজেন বেসগুলো থাকবে, একটা এডিনিন থাকলে অন্যটায় থায়ামিন থাকে, একটা গুয়ানিন থাকলে একটা সাইটোসিন থাকে। তার মানে কি নাইট্রোজেন বেসগুলা একটার একটাকে কমপ্লিমেন্ট করে। তো মানে কমপ্লিমেন্ট জিনিসটা কি আসলে? কমপ্লিমেন্ট বলতে আসলে অনেক সময় ধন্যবাদ বোঝায় বা, কিন্তু এইখানে এই নাইট্রোজেন বেসগুলোকে বলা হয় কমপ্লিমেন্টারি বেস পেয়ার। তাহলে চেইনের বেলায় তুমি বলবে অ্যান্টি প্যারালাল, কিন্তু যে NB বা হচ্ছে নাইট্রোজেন বেস, এগুলোকে আমরা বলি হচ্ছে তোমার কি বললাম, কমপ্লিমেন্টারি বেস পেয়ার। পেয়ার কেন বলছি যে কাহনা পেয়ার হো, এটা না, পেয়ার বলতে আসলে তোমার অ্যাডিনিন এবং থায়ামিন ওরা কি দুইটা একসাথে বোন না, মানে দুইটা মানে তো এক জোড়া, তো এই জন্য পেয়ার বা জোড়া বলা হচ্ছে। তাহলে কমপ্লিমেন্টারি বেস পেয়ারটা বলবো কি তোমার অ্যাডিনিন, থায়ামিন, গুয়ানোসিন, সাইটোসিনের বেলায়। আর যে স্ট্র্যান্ডটা থাকবে সেটা কি অ্যান্টি প্যারালাল। তাহলে তোমরা বুঝছো যে কখন অ্যান্টি প্যারালাল ইউজ করবা, কখন কমপ্লিমেন্টারি ইউজ করবা। তো ধরো যে তোমরা যারা ফুচকা খাও, তাহলে ফুচকার সাথে ধরো তোমার সস দিল, তুমি খাবা? কমেন্টে কেউ আসো নাকি যে ফুচকা হচ্ছে সস দিয়ে খাও? এলিয়েন যদি থাকো তাহলে একটু কমেন্ট করো, কারণ আমরা দেশে এমনি এলিয়েন দেখি না, তো কমেন্টে যদি একটা এলিয়েন পাওয়া যায় তাহলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবো। তো যাই হোক, ধরো ফুচকার সাথে তোমাকে সস দিল, তো জিনিসটা তো আসলে কমপ্লিমেন্টারি হইলো না। ফুচকার সাথে তোমার টক দিবে বা বিভিন্ন টাইপের টক দিলে জিনিসটা কমপ্লিমেন্টারি হয়, মানে হচ্ছে দুইজন মিলে একটা ফ্রুটফুল কিছু হয়, একটা সুন্দর কিছু হয়, রাইট? তো এই আর কি। তো এখন দেখো যে একটু মনোযোগ দাও। ধরো এটা হচ্ছে যারা নিউক্লিক অ্যাসিডে ক্লাস করছো তারা বুঝতে পারবা। তো মনে করো যে এইটা হচ্ছে একটা তোমার ডিঅক্সি রাইবোজ সুগার। তো রাইবোজ সুগারের এইটা জানি কি 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, 4-এর মাথায় 5, ঠিক আছে? আরেকটা আঁকবো সেমভাবেই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 4-এর মাথায় 5, আরও একটা আঁকবো। সবগুলো সেম, ঠিক আছে? সবগুলো সেম। এসএসসি যারা আসো তোমরা ভয় পাবা, বাট এগুলো মাথায় নিও না, কিপ চিলিং। তো দেখো যে আমি যখন নিউক্লিওটাইডের বন্ধন দেখাইছিলাম, তো এখন কি হবে? এখন যেটা হবে এইটা খেয়াল করো, এইটার যে 3 নম্বর কার্বন আছে, এইটার 5 নম্বর কার্বন, এই 5 নম্বর কার্বনের সাথে অপর যে নিউক্লিওটাইডের অবশ্য ফিক্স হয় নাই, কারণ নিউক্লিওটাইড হইতে গেলে তো তোমার নাইট্রোজেন বেস, ধরো এটার অ্যাডিনিন আছে, ধরো এটার মাথায় গুয়ানিন আছে, আর ধরো এটার মাথায় সাইটোসিন আছে, ঠিক আছে? তো এবার তো নিউক্লিওটাইড কমপ্লিট হইল। তো দেখো এইটার 5 নম্বর কার্বনের সাথে সেকেন্ডটার 3 নম্বর কার্বনের মধ্যে ফসফেট গ্রুপের মাধ্যমে বন্ধন গঠিত হবে। এইটার 5 নম্বরের সাথে সেকেন্ডটার 3 নম্বর কী করবে? ফসফেট গ্রুপের মাধ্যমে এই বন্ধনটাকে বলা হয় ফসফো ডাইএস্টার বন্ড, ঠিক আছে? বইতে পাবা। তো বন্ড ফর্মেশন করলো। আবার সেকেন্ডটার যে 5 নম্বর কার্বন, সেইটা পরেরটার সেমভাবে
3 নাম্বার কার্বনের সাথে এই ফসফেট গ্রুপের মাধ্যমে বন্ধন করলো। আবার এইটার 3 নাম্বার তারও নিচের এইভাবে বন্ধন ফর্মেশন করতে থাকলো। জিনিসটা খেয়াল করছো যে এই সাইডে কি হয়েছে, এইটার 3 নাম্বার তার নিচে যে 5 নাম্বার কার্বন তার সাথে বন্ধন ফর্মেশন করবে, এইটার 5 নাম্বার তার উপরেরটার 3 নাম্বারের সাথে ফসফেট গ্রুপ দিয়ে বন্ধন গঠন করবে। আবার এইটারও সেমভাবে 5 নাম্বার কার্বনটা অন্যটার 3 নাম্বার কার্বনের সাথে বন্ধন গঠন করবে। সেমভাবে এইটারও 5 নাম্বারটা অন্যটার 3 নাম্বারের সাথে বন্ধন ফর্মেশন করবে। তাহলে কি দাঁড়াইলো, জিনিসটা এরকম হইল না যে 3 5 3 5 3 5 3 5, তার মানে এইখানে যে রাস্তাটা হইল সেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছুই না। এখানে যে রাস্তাটা হইল সেটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম। কি বলেন ভাইয়া, বুঝতে পারি নাই। দেখো এইটা একটা নিউক্লিওটাইড, রাইট? এটা একটা নিউক্লিওটাইড না? এই নিউক্লিওটাইডে তোমার সুগার আছে, নাইট্রোজেন বেস আছে, ফসফেট গ্রুপ আছে। এইটা একটা নিউক্লিওটাইড। তো এই নিউক্লিওটাইড অন্য আরেকটা নিউক্লিওটাইডের সাথে ফসফেট গ্রুপ দিয়ে বন্ধন গঠন করছে, এবং বন্ধনটা হয়েছে 5 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বনের সাথে। আবার এইটার বন্ধনও সেমভাবে হয়েছে 5 নাম্বারের সাথে 3 নাম্বার। এইটার সাথে উপরে যে থাকবে তারও 5 3, আবার এইটার 3 নাম্বারের সাথে নিচে যে থাকবে এরকম। তো এইখানে যে সিরিয়ালটা মেনটেন হয়েছে সেটা হচ্ছে 3 5 3 5 3 5 3 5। তার মানে ডিএনএর বেলায় আমার যে দুইটা চেইন ছিল ওরা কোন দিকে গেছে ওটা আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলি না, যে ভাই ব্রিজের দক্ষিণে আসেন, দক্ষিণে যে উত্তরে তাকান, উত্তরে গিয়া একটু ডান দিকে যান, হ্যাঁ দক্ষিণের বিপরীতে যান, এইগুলো বললে লাভ নেই। তোমাকে ডিএনএর বেলায় সে 3 নাম্বার কার্বন থেকে 5 নাম্বার কার্বন এইভাবে বন্ধন ফর্মেশন করতে করতে যাচ্ছে। তাই এটাকে বলি আমরা 3 প্রাইম টু 5 প্রাইম কার্বন মুখী। বুঝছো না? এটা এসএসসি এর তোমরা বুঝবা না, এইচএসসি এর তোমরা যারা আসো এটা বুঝছো না কি বলো, কারণ এখন হচ্ছে আমি এটার উল্টাটা আঁকবো। তো এইটা না বুঝলে উল্টাটা বুঝবা না। লাজিনা, মাথা ঘুরে যায়, সহজ তো। হ্যাঁ, আগে ক্লাস পরে ফুসকা। তো এটা বুঝছো না কি বলো, কারণ এইটা বুঝলে এটার উল্টাটা বুঝতে পারবা। আচ্ছা আবার বলছি, দেখো যে এইটা একটা নিউক্লিওটাইড, এইটা আরেকটা নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইড হইতে হইলে নাইট্রোজেন বেস লাগবে, সুগার লাগবে, ফসফেট গ্রুপ লাগবে। তো এই নিউক্লিওটাইডটা তার উপরে যে নিউক্লিওটাইড সেটার সাথে বন্ধন ফর্মেশন করছে ফসফেট গ্রুপ দিয়ে, এবং ফসফেট গ্রুপটা এইটার 5 নাম্বারের সাথে বন্ধন গঠন করে, মানে এক হাত দিয়ে 5কে ধরছে এবং আরেক হাত দিয়ে অন্যটার 3কে ধরছে, এপাশে 5 এপাশে 3, ঠিক আছে, এভাবে ধরছে। তো সেমভাবে তোমার উপরের দিকে এরকম 5 3 5 3 হয়ে যাবে, আবার এদিকে 3 নাম্বারের সাথে 5 হয়ে যাবে। তো এটা যেখান থেকে শুরু হোক, এই সাইডের যে জিনিসটা সেইটাকে আমরা বলবো 3 প্রাইম টু 5 প্রাইম, মানে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে বন্ধনটা গেছে, আবার 3 থেকে 5-এর দিকে গেছে, আবার 3 থেকে 5-এর দিকে গেছে, আবার 3 থেকে আবার 5-এর দিকে যাবে। তো জন্য 3 5 3 5 3 5, তাই 3 প্রাইম টু 5 প্রাইম কার্বনমুখী। এখানে কিন্তু এগুলো প্রত্যেকটা কার্বন, ঠিক আছে, কার্বনমুখী, ঠিক আছে, এবার বুঝছো? ওকে, গুড মুন্নি। তো এখন হচ্ছে আমি উল্টাটা আঁকবো। উল্টাটা যেমন এটার উল্টাটা আঁকো, উল্টাটা হচ্ছে এরকম হবে।
এটার উল্টা হচ্ছে এরকম। আমার এটা কি ছিল, উল্টা আঁকতে গেলে নিজেরই কেমন উল্টা উল্টা লাগে। এখানে হচ্ছে এইটা 1 হবে, এটা 2, 3, এটা 4, এটা 5, এখানেও সেম, এটা 1, 2, 3, 4, 5, এখানেও এটা 1, এটা 2, এটা 3, 4, 5। 1 নম্বরের সাথে এই পাশে অ্যাডেনিন ছিল, এই পাশে কি থায়ামিন হবে। 1 নম্বরের সাথে এই সাইডে গুয়ানিন ছিল, এ পাশে কি সাইটোসিন হবে। 1 নম্বরের সাথে এই পাশে সাইটোসিন ছিল, এখানে কি গুয়ানিন হবে, তাই না? কমপ্লিমেন্টারি বেস পেয়ার। আর একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড বন্ধন কিভাবে দিব, সেমভাবে এই পাশে ফসফেট ছিল, এই পাশেও সেম। উল্টা দেখে কি এখন মাথা ঘুরতেছে? মাথা ঘোরানোর কিছু নাই। তো এইটা খেয়াল করো, আগেটা ছিল 3 5 3 5 3 5, এটা দেখো তোমার 5 3 5 3 5 3। তার মানে কি এটা ছিল 3 থেকে 5-এর দিকে, বাট এটা কিন্তু 5 3 5 3 হয়ে আসতেছে। তার মানে তো আমরা আবার একটু দেখি, ঠিক আছে? যে দেখো এই সাইডে কি হয়েছিল, এই সাইডে এইভাবে গেছে 3 5 3 5 3 5, তো এইভাবে সুন্দরভাবে গেছে। তো এই সাইডে জিনিসটা পুরা উল্টায় গেছে, হ্যাঁ, মানে 3 আগে ছিল এখানে, এবার উল্টায় গেছে। তো এইভাবে হচ্ছে দেখো 3 5 3 5 3 5। তো এখন দেখো তোমাদের একটা কনফিউশন হইতে পারে যে ভাই আপনি যে এই যে 1 2 3 4 5 এগুলো দেন, এগুলো মনে রাখেন কীভাবে, বা এইখানে যে 1 দিতে হবে এটা আমি কীভাবে মনে রাখবো, এটা তোমাদের মনে হয়ে গেলো যে লাগতে পারে। তো এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যে ধরো যে যদি এরকম থাকে দেখতে, বেশি নিচে হয়ে গেল, উপরে তো জায়গা নাই, আঁকি দেখতে পারবা। ধরো যদি এরকম থাকে সার্কেলটা দেখতে, সবাইকে ধন্যবাদ, তোমরা না বললে হচ্ছে আমি ভুলটা করতাম। তো যদি এরকম থাকে মনে করবা এটা তো অক্সিজেন, রাইট? তো অক্সিজেনের পরেরটাই হবে 1। জিনিসটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, মানে হচ্ছে ঘড়ি কাটা এইভাবে ঘুরে না, এইভাবে ঘুরে যে 1 2 3 4 5 এরকম। তো অক্সিজেনের পরেই হচ্ছে তুমি 1 দিবা, তারপর 2 দিবা, ঠিক আছে? তো এইখানেও সেম, অক্সিজেনের পরে কি এইটা না, তাহলে এখানে 1 2 3 4 সবসময় ক্লক ওয়াইজ ঘুরবে, ঠিক আছে? সবসময় ক্লক ওয়াইজ ঘুরবে। তাহলে ক্লক ওয়াইজ ঘুরলে অক্সিজেনের পরে এটা 1, আবার এখানে অক্সিজেনের পরে এটা 1। সো এখন আই হোপ তোমাদের কনফিউশন হবে না যে 1 কোথায় দিব বা কোন জায়গা থেকে শুরু হবে। আই গেস তোমরা এটা বুঝতে পারছো। সবসময় মনে করবে যে ক্লক ওয়াইজ ঘুরবে। ওকে, আচ্ছা এইটুকু তোমরা বুঝতে পারছো। তো আরেকটা জিনিস বললেন, এই যে দেখো এই যে তোমার অ্যাডিনিন এবং থায়ামিন আছে না, তো এরা কিভাবে যুক্ত থাকে, রাইট? ধরো যে দুইটা স্ট্র্যান্ড তো আর এমনি এমনি যুক্ত থাকে না, কিছু একটা যুক্ত থাকতে হয়, রাইট? তো ওই যুক্ত থাকতে হয়েছে হাইড্রোজেন বন্ড দিয়ে। কীভাবে? হাইড্রোজেন বন্ধন। তো অ্যাডিনিন আর থায়ামিনের মাঝখানে দুইটা দুর্বল হাইড্রোজেন বন্ড থাকবে, এটাকে কি বলি আমরা? হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। তো অ্যাডিনিন আর থায়ামিন কী করে? দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে বন্ধন গঠন করে। আর গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে 3টা বন্ধন থাকবে। সেমভাবে এইখানেও হচ্ছে 3টা বন্ধন থাকবে। এটা কিন্তু একদম মাথায় নিতে হবে যে গুয়ানিন এবং সাইটোসিন হচ্ছে একটু পাওয়ারফুল, হ্যাঁ, কারণ কি ওদের 3টা বন্ধন থাকে, আর অ্যাডিনিন আর থায়ামিন কি 2টা বন্ধন থাকে, ঠিক আছে? তো এটা পরীক্ষায় আসতে পারে যে তোমার ধরো দিয়ে দিল যে 5টা অ্যাডিনিন এবং থায়ামিন বন্ধন আছে, 5টা গুয়ানিন এবং সাইটোসিন বন্ধন আছে, তাহলে টোটাল কয়টা হাইড্রোজেন বন্ধন আছে? তখন কিন্তু তোমাকে এভাবে গুণ দিয়ে দিয়ে পারতে হবে, রাইট? অনেকে পারছে ট্রিপল, 3টা থাকে জিসি এর মধ্যে, ভেরি গুড। ওকে, তাই 4 অথই দিকে একটা ট্যাগ পাইছো, টপ ফ্যান।
তো আমার একমাত্র ফ্যান যে আমার বাসায় থাকে সেটা হচ্ছে আমার মাথার উপরে। ও মিম হচ্ছে পরীক্ষা চলতেছে আমি জানি, তো পরীক্ষা ভালো করে দাও হ্যাঁ। তো এখন হচ্ছে ডিএনএ হচ্ছে অর্ধেক ক্লাস বাকি, কয়টা বাজে? 10:15 বাজে। আচ্ছা এখন হচ্ছে আমি মুইছা দিলাম এটা, কারণ এখনও আরও কিছু পড়ানো বাকি আছে বুঝছো। তো এটা তোমাদের পরীক্ষাতে কখনো আসবে না, বাট ভাইয়ার মনে হইলো বেসিক ক্লিয়ার করে দিই। তো বেসিক ক্লিয়ার করতে যে আমার নিজেরই পরে বেশি চিন্তা করে কনফিউশন হয়ে গেছিলো। তো দেখছো এই জন্য তোমরাও হচ্ছে একটু খেয়াল করবা যে এই সাইডে যদি 3 থেকে শুরু করো, উল্টা সাইডে 3 থেকে আবার নামবা, ঠিক আছে? তাইলে আর ভুল হবে না যে এক সাইডে তুমি 3 যেখানে শুরু করছিলা উল্টা সাইডে 3টা উপরে দিবা, এই পাশে যদি 3 নিচে দাও অন্য চেইনে 3 উপরে দিবা, এই পাশে যদি 5 নিচে দাও অন্য সাইডে 5 উপরে দিবা, তাইলে আর ভুল হবে না। আমার নিজের আজকে জিনিসটা শিওর হয়ে গেল, আমি আর জীবনেও ভুলবো না। ভুল করলে একটা সুবিধা কি জানো, যে তুমি ওই জিনিসটা না কখনো আর ভুলবা না, এটাই সুবিধা। এই জন্য আমি যে তোমাদের পরীক্ষা নেই টুকটাক, আমি বলি পরীক্ষাগুলো দাও, কারণ পরীক্ষা দিলে হয় কি, এটা তো মেইন পরীক্ষা না, তোমার তো কলেজের পরীক্ষা বোর্ডের পরীক্ষাটাই মেইন। তো এই পরীক্ষা দিয়ে যদি তুমি ভুল করে সঠিক অ্যান্সারটা জেনে নিতে পারো, ওইটাই কিন্তু তোমার শিক্ষা, ওইটাই কিন্তু তুমি সারা জীবন মনে থাকবে তোমার, যে ভুল করে আমি শিখে ফেলছি। তো এখন হচ্ছে তোমাদের, এখন দেখো যে আমি একটা ডিএনএ আঁকবো, এটা হচ্ছে গরিবের ডিএনএ আর কি। দাঁড়াও কীভাবে দিন আঁকে। তো ডিএনএ আঁকার সময় তোমরা দুইটা পেন্সিল নিবা, এভাবে দুইটা একসাথে করবা, ঠিক আছে? একসাথে করে এরপরে কী যে আঁকবো, বিসমিল্লাহ। বুঝছো? ভালো হয় নাই, বুঝতে পারলে হয়েছে। ডিএনএ লাইট, ইয়েস হচ্ছে। তো আমাদের অপারেশন সাকসেসফুল হতে যাচ্ছে আর কি, ডিএনএ অপারেশন। তো দেখো, তো ধরো যে এটা যদি ফার্স্ট চেইন হয়, ধরো এটা যদি 3' হয়, তাহলে এইটার লেস কই এইখানে, তাহলে এইটা 3' হলে এটা 5', তাহলে এটা উল্টা, 5' হলে এটা 3'। ও নিচে মানে দেখা দিতেছে না, না? আচ্ছা এটা উপরে লিখি, ওকে ফাইন। তো এখন দেখো যে এখান থেকে আমাদেরকে কী কী শিখতে হবে। ফার্স্টে আমাদের শিখতে হবে ডিএনএর একটা প্যাচ কিভাবে মাপতে হয়, ওইটা আমাদেরকে শিখতে হবে। তো ডিএনএ দেখো, এটা খেয়াল করো, ধরো এটা এইভাবে আসছে, এইভাবে এসে একবার বাঁকা হয়ে আবার এই সাইডে আসছে, খেয়াল করছো? যে সাইডে শুরু হয়েছিল ওই সাইড থেকে অন্য সাইডে ঘুরে আবার এই সাইডে আসলে তোমার একটা প্যাচ সম্পন্ন হবে। তার মানে এইটুক হচ্ছে ডিএনএ একটা প্যাচ, মানে যে সাইড থেকে শুরু হয়ে বাঁকা হয়ে অন্য সাইডে একবার ঘুরে এসে আবার ওই সাইডে আসলে এই যে দূরত্বটা, হ্যাঁ এটা মার্ক করে দিই। তোমাদের মধ্যে গান গাইতে পারো কে কে? আমরা ভাবতেছি একদিন অনলাইন একটা আড্ডার ব্যবস্থা করব নাকি। তো যারা গান কবিতা পারো বা জোকস পারো তো তারা করবা। এটা করলে অনেক মজা হয় না? একটা অনলাইন ধরো প্রোগ্রাম আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তো যারা কবিতা পারো বা গান পারো বা জোকস পারো, জোকস হালকা অ্যাডাল্ট হইলেও চলবে। তো ধরো যে জোকস, তারপরে আর কি আছে, বা হচ্ছে ধাঁধা, হ্যাঁ ধরো যে ধাঁধা ধরলা কে ফার্স্টে পারে, তো এরকম করে 1 ঘন্টার একটা আয়োজন করলে কিন্তু অনেক মজা হবে। কিন্তু এইটা একটু মেনটেন করা টাফ হবে, কারণ সবাই অনলাইনে হচ্ছে করতে চাবে। এটা হচ্ছে বাইরে কোথাও দিব না, হ্যাঁ আমরা হচ্ছে এই গ্রুপের মধ্যেই করবো, হ্যাঁ বাইরে কোথাও শেয়ার টেয়ার হবে না, নিজেদের গ্রুপে ছোট্ট করে একটা আয়োজন করবো। তো প্ল্যান আছে, দেখি কি হয়। তো এই যে একটা প্যাচ, তো এইটাই হচ্ছে ডিএনএর একটা প্যাচ।
একটা প্যাচ। তো ডিএনএ খুব খারাপ মানুষ, এর ভিতরে অনেক প্যাচগোজ আছে, বুঝছো, অনেক প্যাচগোজ আছে। তো একটা প্যাচের যে দৈর্ঘ্য সেটা কত, একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে কি 34 অ্যাংস্ট্রম। আমরা যখন মনে করো আলু কেজি দরে কিনি, তারপরে হচ্ছে গিয়া আরও অনেক কিছু কেজি দরে কিনি না, তো ডিএনএ তো আর তুমি কেজি কেজি কিনতে পারবা না। তোমার হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে, বা আমরা দৈর্ঘ্যকে মিটার হিসেবে মাপি, বাট ডিএনএর যে দৈর্ঘ্যটা সেটা আমরা অ্যাংস্ট্রম হিসেবে মাপি। তো এই যে তোমার একটা প্যাচ ছিল, একটা প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তো একটা প্যাচে টোটাল 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওটাইড থাকে 10 জোড়া। কেন বলছি, কারণ কি দেখো, এই একটা প্যাচের, আচ্ছা 10 জোড়া বললে আবার প্যাচ খাবা, 10টা নিউক্লিওটাইড থাকে। মনে করো যে এইটুক জায়গার মধ্যে তোমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ধরো 10টা, তো এরকম 10টা হচ্ছে নিউক্লিওটাইড সাজানো থাকে। তো দেখো যে একটা প্যাচের তোমার দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, তাইলে 34 অ্যাংস্ট্রম জায়গা যদি তুমি 10 জনের ভিতরে ভাগ করে দাও, প্রত্যেকজন কতটুকু পাবে, তাহলে কি 34 অ্যাংস্ট্রম ভাগ 10। তাহলে এই যে তোমার এইভাবে 10টা নিউক্লিওটাইড সাজানো ছিল, তাহলে প্রতি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত হবে, পুরো জায়গাটা তো 34 অ্যাংস্ট্রম, তাহলে 34 অ্যাংস্ট্রম যদি আমি 10 জনের মধ্যে ভাগ করে দিই, তাইলেই তো প্রত্যেকের মধ্যে যে ফাঁকা কতটুকু আছে, হ্যাঁ মনে করো যদি আমি যদি এইভাবে আঁকি, তো মনে করো এইটা একটা তো মনে করো যে এই যে তোমার একটার সাথে আরেকটা যে ফাঁকা, হ্যাঁ এই ধরো পুরোটা একটা প্যাচ, তো পুরোটা যদি 34 অ্যাংস্ট্রম হয়, তো এটার ভিতরে যদি 10 জন থাকে, প্রত্যেকে কতটুকু ফাঁকা হবে, তাহলে তুমি 34 ভাগ 10, তাহলে কি 3.4 অ্যাংস্ট্রম, যে তোমার এই প্রতি প্যাচে যে তোমার 10টা নিউক্লিওটাইড থেকে, এই 10টা নিউক্লিওটাইডের প্রত্যেকের মধ্যে ফাঁকা থাকবে এরকমভাবে, ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা তোমরা 10 বলতে পারো, বা 10 জোড়া দিলে বেটার হয়, 10 জোড়া দিলে বেটার হয়। কারণ কি, যে দেখো এই প্যাচের যে জায়গাটা, এইটার জন্য একটা প্যাচ, আবার আরেকটা যেটা আছে ওর জন্যও কিন্তু আরেকটা প্যাচ, বুঝছো? এই স্ট্যান্ডের জন্য এটা হচ্ছে একটা প্যাচ, আবার এই স্ট্যান্ডের জন্য এটা হচ্ছে আরেকটা প্যাচ। তো এইটুক জায়গার মধ্যে দুইটা স্ট্যান্ডেরই একটা প্যাচ সম্পন্ন হয়ে গেছে। তো এই জন্য 10টা না বলে তোমরা 10 জোড়া বলবা, কারণ কি এই সাইডে 10টা, এই সাইডে 10টা, এইটা যদি 10টা থাকে এটারও তোমার 10টা থাকবে, রাইট, এরকমভাবে। এই জন্য তোমাদের বই দেখবা লেখা আছে যে প্রতি ঘূর্ণনে 10 জোড়া মনোনিউক্লিওটাইড থাকে। মনো মানে হচ্ছে একটা, মানে হচ্ছে 10 জোড়া মনো মানে কি, আসলে 10 জোড়া নিউক্লিওটাইডই থাকে। তো বুঝছো এই জিনিসটা? তো এখন দেখো যে এইটা তো জিনিসটা একটা গোলাকার, একটা সিঁড়ির মতো এমনি পেঁচায় আছে, তো এদিকে একটা ব্যাস থাকবে না, তো ডিএনএর ব্যাসটা কত, এটা তোমরা কমেন্টে আমাকে জানাও যে ডিএনএর ব্যাস অ্যাকচুয়ালি কত, এটা তোমরা আমাকে জানাও যে ডিএনএর ব্যাস কত। মুন্নি 3.4 অ্যাংস্ট্রম, ভেরি গুড। লাবণ্য অ্যান্সার দিয়েছে, রওনাক অ্যান্সার দিয়েছে, অথয় দিয়েছ, তারপরে নিশাত ফরিদ দিয়েছ, কে জানি বলছে ডিএনএ হলো, ও ডিএনএ মানুষ হলো কীভাবে। আচ্ছা তোমাকে বলো যে ব্যাস কতটুকু। টপ ফ্যান হতে কি করা লাগে? টপ ফ্যান হতে হচ্ছে বেশি বেশি রিঅ্যাক্টার কমেন্ট করতে হয় আর কি, তাহলে ওটা পেজ থেকে হচ্ছে একটা টপ ফ্যান রেকমেন্ড করে। কেউ আর কেউ বলতেছো না কেন? ভদ্র বাচ্চারা বলে ফেলো। হ্যাঁ না, 3.4 অ্যাংস্ট্রম হবে না। ব্যাস কত দূর? ব্যাস সহজ তো, বলো। 20 অ্যাংস্ট্রম, ইয়েস রামিম। তারপরে হচ্ছে অন্বেষা অনি, তারপর হচ্ছে লাবণ্য। অন্বেষা অনি একটু ভুল করছো, লাবণ্য রাইট অ্যান্সার দিছো।
লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা হচ্ছে কি 20 অ্যাংস্ট্রম, রাইট? তো দেখো ব্যাস হচ্ছে আমাদের 20 অ্যাংস্ট্রম। তাহলে ব্যাসার্ধ কত হবে? খুবই সিম্পল, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তার কি ব্যাসার্ধ হচ্ছে 10 অ্যাংস্ট্রম। তাহলে তোমার পরীক্ষাতে ব্যাস জিজ্ঞেস করতেছে না ব্যাসার্ধ জিজ্ঞেস করতেছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, রাইট? আচ্ছা, তো এখন দেখো যে এখন হচ্ছে মোটামুটি আর কিছু বাকি নাই। এখন দেখো পরীক্ষা যদি একক ঘুরাই দিতে পারে বা ব্যাসের জায়গায় ব্যাসার্ধ দিতে পারে বা অ্যাংস্ট্রমের জায়গায় তোমাকে ন্যানোমিটার দিতে পারে, তো দেখো তুমি যদি অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে কনভার্ট করো তাহলে ন্যানোমিটার ইকুয়াল টু অ্যাংস্ট্রম ভাগ 10। মানে তোমার যদি ধরো ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, তোমাকে যদি বলে ন্যানোমিটারে কত, তখন তুমি 20কে কী করবা? 10 দিয়ে ভাগ দিবা। তাহলে 20কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 2 ন্যানোমিটার। সেমভাবে যতগুলা মান তুমি অ্যাংস্ট্রমে পাবা, সবগুলা মানকেই যদি তোমাকে ন্যানোমিটারে বলে তুমি 10 দিয়ে ভাগ দিবা, ঠিক আছে? এটা যেন ভুল না হয়। আবার ন্যানোমিটার থেকে যদি অ্যাংস্ট্রম চায় তাহলে কি করবা? 10 দিয়ে গুণ দিবা, রাইট? তোমরা হচ্ছে ম্যাথ সবাই পারো, আমি ম্যাথ কম পারি, বাট তোমরা ম্যাথ পারো, এই জন্য একজনও ভুল করা যাবে না, ঠিক আছে? একজনও ভুল করা যাবে না। এবং এই ডিএনএর ক্লাসের উপরে তোমাদের কালকে 10 মার্কের একটা এক্সাম হবে, আমি দেখবো যে কে কে পারো। হ্যাঁ, এই ডিএনএর ক্লাসের উপরে কালকে 10 মার্কের একটা এক্সাম হবে। কালকে 10 মার্কস এমসিকিউ এক্সাম হবে ডিএনএর উপরে। আর তোমাদের এইচডাব্লিউ যেটা থাকবে সেটা হচ্ছে #BSc এইচডাব্লিউ ডিএনএ। তোমরা হচ্ছে ডিএনএর ছবিটা আঁকবা, হ্যাঁ, সুন্দর যে ছবিটা ওইটা আঁকবা। কীভাবে আঁকবা দেখাই দিছি না? তুমি হচ্ছে 2টা পেন্সিল একসাথে করবা, একসাথে করে এভাবে ধরে তারপর হচ্ছে একটা নিয়ে এঁকে ফেলবা, ঠিক আছে? একটু প্রথম প্রবলেম হবে, বাট তুমি যখন একটু এক্সপার্ট হয়ে যাবে, যে যখন তুমি উপরে টানবা তখন 2টা হচ্ছে এইভাবে রাখবা, যে এইভাবে টান দিয়ে, হ্যাঁ, যখন তুমি প্যাচ করবা, প্যাচ করার সময় একটার উপরে এইভাবে চলে আসবে, এইভাবে টানবা, তারপর আবার এরকম, বুঝছো? মানে প্র্যাকটিস করতে তো পারবা আর কি। তো যদি এক কলম দিয়ে হচ্ছে এইভাবে আঁকতে যাও তোমার অনেক সময় লাগবে, অনেক বেশি কষ্ট হবে। তানবীর বলছে কমেন্ট করো, কিন্তু হও না। কমেন্ট হচ্ছে পেজের পোস্টে কমেন্ট করতে হবে, বুঝছো? পেজের পোস্টে। তো কালকে হচ্ছে তোমাদের 10 মার্কের এক্সাম হবে, আর এইচডাব্লিউ থাকবে যে বিসি এইচডাব্লিউ আর তোমার ড্যাশ ডিএনএ, ডিএনএ ছবিটা আঁকবা। আর হচ্ছে যে ডিএনএর ছবি আঁকার সময় রং টং করার দরকার নাই, ডিজাইন করার দরকার নাই, সময় নষ্ট হবে। সিম্পলি পরীক্ষার খাতায় যেভাবে পেন্সিল দিয়ে আঁকবা ওইভাবে আঁকবা, হ্যাঁ? তোমাকে রং টং করবা না, সময় নষ্ট হবে, কোনো দরকার নেই। তো ডিএনএ থেকে মোটামুটি হচ্ছে এগুলাই। এবং এই যে তোমার মডেলটা দিচ্ছেন, এগুলো কে দিচ্ছেন? ওয়াটসন এবং ক্লিক যে মডেলটা দিচ্ছেন ওইটা কিন্তু পরীক্ষাতে আসে, এবং কে মডেলটা দিচ্ছেন ওই নামটা কিন্তু মাস্ট লাগবে। হ্যাঁ, মন্ডি তো অ্যাক্টিভ থাকে অনেক। তো আজকের ক্লাস হচ্ছে এইখানেই শেষ করতে হচ্ছে। তো তোমাদেরকে ধন্যবাদ যারা হচ্ছে পুরো টাইম ছিলা। আর এইচএসসি কোর্সে হচ্ছে আজকেই রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে, তো কেউ যদি করতে চাও পেজে হচ্ছে নক দিও। রঙ্গিলা ডিএনএ নট অ্যালাউড, এক্স্যাক্টলি। আর ডিএনএ হচ্ছে রঙ্গিলা করা যাবে না।